আমি যেটা মনে করি, আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আমার যেটা আত্ম-উপলব্ধি এনসিপি সম্পর্কে, এটি কোনো আলাদা কোনো রাজনৈতিক দল নয়। এবং এখানে যারা ছিলেন তাদের মধ্যে নেতৃত্বে যারা ছিলেন, আমি হুম, সমর্থকের কথা বলছি না, তাদের বিশাল একটি অংশ এরা প্রত্যেকেই জামাতের ব্রেইন চাইল্ড। আমি হুম, এ প্রসঙ্গে বিএনপি নেতা ডক্টর সায়ন্তের একটা উদ্ধৃতি আমি এখানে উল্লেখ করতে চাই। কদিন আগে একটা টক শোতে দেখলাম, তিনি বলছিলেন যে তিনি কারাগারে ছিলেন। ওই সময় জামাতের আব্দুল্লাহ তাহেরও কারাগারে ছিলেন। হুম, এবং দুজনেই ডাক্তার হবার কারণে তাদের মধ্যে একটা নৈকট্য তৈরি হয়ে গিয়েছিল। সে নৈকট্যের জায়গা থেকে আব্দুল্লাহ তাহের তাকে প্রশ্ন করেছিলেন যে, "তুমি নাহিদ ইসলামকে চেনো কিনা?" উনি বলল হুম, যে, "আমি চিনি না, আমার সাথে কোনদিন দেখা হয়নি। এমনি যা আ মিডিয়াতে যা দেখেছি।" তো আব্দুল্লাহ তাহের তখন খুব কনফিডেন্টলি বললেন যে, "তাকে সে আমাদের লোক। আ আম আ আমরা তাকে গ্রুম আপ করছি।" তো এ এটি কিন্তু সত্যের একটা ক্ষমতা যে কখনো, কখনো সত্যটা এইভাবে বেরিয়ে যায়। তো হুম, হুম, এইটা হয়তো উনি প্রতীকী অর্থে একজনের কথা বলেছেন। কিন্তু আপনি তাদের প্রত্যেকের যদি ডিএনএ টেস্ট করেন, রাজনৈতিক ডিএনএ, আপনি আমার মনে হয় না যে এর ব্যতয় কিছু ঘটবে। তো সেই জায়গা থেকে এনসিপি ১ম এটাকে কিংস পার্টি বলা হলো। এটা যে একসময়ে জামাতের পেটে আশ্রয় নিবেন এ বিষয়ে আমার কোন দ্বিধা ছিল না। আর এখন তাদের বিয়ে ব্যা নারী নেতৃত্বে আ যারা ছিল তারা আজকে যেটা বলছেন যে, আমরা নারী হবার কারণে সমস্ত কাজ করার পরেও আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। এটাও হুম, আমি আসলে ওইভাবে ওদের কথাটা আস্থায় নিতে পারি না। এখন কেন আস্থায় নিতে পারি না সেটাও বলি। আপনি ৫ই আগস্টের আগে এরা প্রত্যেকেই কিন্তু স্লোগান দিয়েছিল যে, "বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই।" এবং তারা ৫ই আগস্টের আগে বলেছিল যে, "এটা কোন রাজনৈতিক উদ্দেশ্য আমাদের নেই। আমরা শুধু একটা সেলফ কোটা আন্দোলন চাই। মেধার ভিত্তিতে আমরা বাংলাদেশের মানুষের চাকরিতে সুযোগ সুবিধা, নাগরিক সুবিধা পাবে সেটা আমরা নিশ্চিত করতে চাই।" আচ্ছা, হুম, ৫ই আগস্ট পরবর্তীতে তারা কিন্তু তারাই স্লোগান দিল, "জামাতের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই।" হুম, তাহলে এখন ওই সময় কি এই নারী নেত্রীগুলো তাদের এই স্ববিরোধিতার অথবা তাদের এই দ্বিচারিতার কোন প্রতিবাদ হুম, করেছিলেন? অথবা আজ অবধি একজন, আজকে ১৭ মাস হয়ে গেল ৫ই আগস্টের পরে, এনসিপির কোন নেতা কি বলেছে যে, "ভাই আমাদের মূল আন্দোলনটা ছিল মেধার ভিত্তিতে বাংলাদেশের নাগরিকরা চাকরি-বাকরি সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবে। সেখানে আপনি হুম, কোথায় মেধা, কোথায় পরীক্ষা? কেন আপনি পরীক্ষা ছাড়া এভাবে লোক নিয়োগ দিচ্ছেন? কেন আপনি জামাতের একজন নেতার বাড়িতে বসে চাকরি নিয়োগ পরীক্ষা হচ্ছে? সাংবাদিকদেরকে কেন পালাচ্ছে?" এটা তো জনগণের প্রতি আমার কমিটমেন্ট ছিল না। এই কথা বলে একজনও কিন্তু তাদের দল থেকে বেরও হয়নি অথবা প্রতিবাদও করেনি। তো সুতরাং নেতৃত্বে যারা আছে তারা যখন এই কথাগুলো, তাদের এই দ্বিচারিতা নিয়ে কোনো কথা বলছেন না, সেই জায়গায় আজকে তারা আসন ভাগাভাগিতে আসন না পাওয়ার কারণে কেউ যদি চটকদার কথা বলে যে হুম, অ্যা জামাত আ আ ধর্মবিরোধী বা দেশবিরোধী, তাদের সাথে আমার মিল হবে না বা তারা নারী বিদ্বেষী, তাদের সাথে মিল হবে না। আমি তাদের কথায় আস্থা রাখতে পারছি না। আমাকে ক্ষমা করবেন রাসেল। তারা যদি জামাত দেশদ্রোহী অথবা জামাত নারী বিদ্বেষী, এটা তো আজকের ঘটনা নয়। আমি হুম, আপনাকে ২ টা উদাহরণ দেই। শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বোনটিকে অপমান করার পরে, যে অপমান করেছিল, উত্যক্ত করেছিল, তাকে তারা শাহবাগ থানা থেকে তাৎক্ষণিক বের করতে পারেনি। জনমত এবং মিডিয়ার চাপে। তারপরের দিনে তার বেল হয়ে গেল। বেল হওয়ার পরে যারা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেছিল, তখন কি এই নারী নেত্রীগুলোর একবারও এই কথা মনে হয়েছিল যে এই নারী বিদ্বেষীর বিরুদ্ধে কথা বলা, এই নারী নিপীড়নের বিরুদ্ধে কথা বলা? বা তারা কি বলেছিলেন? অথবা চট্টগ্রামে শিবিরের ক্যাডার, দেখুন তারেক জিয়া দেশে ফেরার আগে উনাকে বাংলাদেশের কোন মানুষ কিন্তু প্রশ্ন করেনি আপনি কবে দেশে আসবেন? তার মা যখন আ কঠিন আ আ রোগে আক্রান্ত ছিল, প্রায় মৃত্যুশয্যায় বলা যায়। তখন তিনি নিজেই ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন যে, "আমার দেশে ফেরার বিষয়টি আমার একক নিয়ন্ত্রণে নাই।" এখন এই পোস্ট দেওয়ার পরে
১ মাসের মধ্যে তিনি দেশে ফিরলেন। এখন এটা উনি সবচেয়ে ভালো জানবেন যে ওনার দেশের ফেরার বিষয়টি কার নিয়ন্ত্রণে ছিল, কেন ছিল? আর উনি রাজনীতিবিদ হিসাবেই বা কত বড় মাপের যে স্বদেশে ফেরার সিদ্ধান্ত নিজে নিতে পারেন না। তাহলে এরপরও উনি ফিরেছেন। তাহলে এখন আমাদের দেখার অপেক্ষা আছে যে যাদের নিয়ন্ত্রণে ছিল, উনি কি তাদের নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করে দেশে ফিরেছেন? নাকি তাদের সাথে সমঝোতা করে দেশে ফিরেছেন? এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। সময়ের কাছে কিছু সময় ছেড়ে দিতে হবে উত্তর পাওয়ার জন্য। তবে তার পক্ষের লোকজন যারা এতদিন তার পক্ষে কথা বলতেন, তারা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় যে বক্তব্য দিচ্ছেন তাতে তারা হতাশ। তারা দাবি করছেন যে তিনি যাদের হাতে তার দেশে ফেরার নিয়ন্ত্রণ ছিল তাদের সাথে আপোস করে বা সমঝোতা করে ফিরেছেন। তো সুতরাং যে মানুষটি দেশের এত বড় বিপর্যস্ত অবস্থায় নিজের মায়ের এই বিপর্যস্ত অবস্থায় স্বাধীনভাবে দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারেন না। এখন সে মানুষটির রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, কতটুকু আলোকিত হবে বা অন্ধকারাচ্ছন্ন হবে, সেটা আমার মনে হয় এখনই বলে দেওয়ার সময় আসেনি। এজন্য সময়ের অপেক্ষা করতে হবে। দ্বিতীয়ত আপনি তার যে ইন্টারভিউর কথা বলছেন সেটা আমি দেখিনি, আমার চোখে পড়েনি। তিনি যদি এমন কথা বলে থাকেন, তাহলে আমি মনে করি এটি তার পুরোপুরি রাজনৈতিক অপরিপক্কতার বিষয়। কারণ তিনি বলেছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, টাকা পাচারের অভিযোগ আছে, তারা রাজনীতি করবে। এটা একটা হাস্যকর বিষয়। পৃথিবীতে আপনি এমন একজন মানুষ খুঁজে পাবেন না, বিশেষ করে রাজনীতি যারা করে, যাদের বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ নাই। ফেরেশতার বিরুদ্ধে তো শয়তানের অভিযোগ ছিল। তাই না? তাহলে আপনি এখন অভিযোগ থাকা মানেই সে রাজনীতি করতে পারবে না। পৃথিবীতে এমন কোন ধরনের নজির নেই। রাষ্ট্রবিজ্ঞানের যারা জনক, দার্শনিক এরিস্টটল, প্লেটো, সক্রেটিস যাদের কাছ থেকে আমরা শিখেছি, তাদের বইয়েও কিন্তু এমন কিছু লেখা নাই যে একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে অভিযোগ আসলেই তিনি রাজনীতি করতে পারেন। বরঞ্চ আমাদের প্রচলিত আইনে যেটা আছে, কারো বিরুদ্ধে যদি ফৌজদারি আদালতে কেউ যদি দণ্ডিত হন, তাহলে তিনি নির্দিষ্ট একটা সময় রাজনীতি বা এমপি ইলেকশন করতে পারেন। সেই জায়গায় তার এই বক্তব্য চরম হতাশাজনক নয়, চরম অপরিপক্কতার পরিচায়ক যদি তিনি বলে থাকেন। ১। দ্বিতীয়ত সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয়, রাজনীতির টোটাল বিষয়টা হচ্ছে মানুষের সাথে সম্পর্কিত। এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে, মানুষ আপনাকে কিভাবে গ্রহণ করছে। আপনি যত বড় নেতাই হন, কাগজে কলমে, যত পরিচিতি আপনার থাক, মানুষ যদি আপনাকে গ্রহণ না করে, আপনি হালে পানি পাবেন না। যে কারণে আমি একেবারে শুরু থেকে একটা কথা বারবার বলে এসছি, কোন রাজনৈতিক দলকে ফরমান জারি করে, নির্দেশনা জারি করে নিষিদ্ধ করা যায় না। আবার ক্ষমতার গহ্বরে বসে কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করলে সেটা প্রতিষ্ঠাও করা যায় না। আমরা দেখেছি এরশাদের আমলে ফ্রিডম পার্টিকে এরশাদ সর্বোচ্চ সুবিধা দিয়েছিল একটি রাজনৈতিক দল গঠন করার জন্য। আমরা দেখেছি 111 এ একেবারে দেশি বিদেশি টোটাল রাষ্ট্রযন্ত্র ডক্টর ইউনূসকে সামনে নিয়ে এসেছিল। যে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের ৭০ লক্ষ গ্রাহক একটা নতুন পার্টি করার জন্য। ৭০ লক্ষ গ্রাহক শুধু ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের। কিন্তু উনি ৭,০০০ সদস্য করতে পারেননি তার দলের। তখন তিনি নোবেল পেয়েছেন। পুরা রাষ্ট্রযন্ত্র তাকে চেয়েছিল। এবং ৫ই আগস্ট পরবর্তী meticulous ডিজাইন এর পরেও আমরা একই দৃশ্য দেখতে পাচ্ছি। তো সুতরাং আ আমি মনে করি তারেক জিয়া যদি এই বক্তব্য দিয়ে থাকেন, সেটা একেবারে চরম বালখিল্যসুলভ একটা বক্তব্য।
আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, সেটা তো এদেশের জনগণই ডিসাইড করবে। আর জনগণের প্রতি যদি আস্থা থাকে, আপনি ছেড়ে দেন না আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়ার জন্য সুযোগ দেন একটা। দেখেন কি হয়? অনেকেই একটা কথা এখন বলে যে, আওয়ামী লীগও তো বিএনপি জামাত ছাড়া নির্বাচন করেছে। হ্যাঁ, করেছে। কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা অন্য কোন দল নির্বাচন করতে পারবে না, এমন কোন নিষেধাজ্ঞা দেয়নি। তারা নিজেরা নির্বাচনে আসেনি। হ্যাঁ, সে নির্বাচনে আসা না আসা নিয়ে দেশের বাইরে অনেক বিতর্ক আছে। সেটা আমি অস্বীকার করি না। সেটা হুম, নিয়ে অনেক সমালোচনা আছে। সেটা আমি অস্বীকার করি না। সেই সমালোচনার জায়গাটা খোলা থাক এবং এই সমালোচনা থেকে ভালো কিছু হতে পারে। এটা হচ্ছে ইতিবাচক রাজনীতি আমি যেটা মনে করি। সুতরাং আম এখন তারেক জিয়া এটা বলে থাকলে আমি মনে করি যে সে একেবারেই আ পালখিল্য স্বরূপ বক্তব্য দিয়েছে। সেটা ধোপে টিকবে না।